নমস্কার, আমি রামচন্দ্র সোরেন। আমার রোল 25-45। আজকে তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ একটি বিষয় তুলে ধরব। সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। প্রথমে আমরা জানব 1855 সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য। তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজদের শোষণ, সুদখোর মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। সাঁওতাল হুলের ইতিহাস জানা যায় দামিন ও কোহ ছিল সাঁওতালদের নিজস্ব গ্রাম ও নিজস্ব দেশ। এরপরে আমরা জানবো এই সাঁওতাল কারা। সাঁওতাল হলো ভারতের প্রাচীনতম এক আদিবাসী জনগোষ্ঠী। তারা শ্রমের বিনিময়ে জীবন ধারণ করত, চাষবাস ও বন থেকে শিকার করে তাদের জীবন চলত। সাঁওতালরা বিশ্বাস করত, যাই হোক, সমগ্র সাঁওতাল উপজাতি সমাজ প্রায় 7-8টি গোষ্ঠীতে বিভক্ত ছিল, যেমন হাঁসদা, মুর্মু, কিস্কু, হেমব্রম, সোরেন, টুডু ইত্যাদি। সাঁওতাল সমাজের কোনো জাতিভেদ ছিল না। প্রত্যেক গ্রামে একজন করে সর্দার নির্বাচিত হতেন। এই সর্দারদের বলা হতো মাঝি। সাঁওতাল বিদ্রোহের যে লক্ষ্য কি ছিল? সাঁওতাল বিদ্রোহের আসল লক্ষ্য ছিল বহিরাগত মহাজন, দিকু ও ব্যবসায়ীদের অত্যাচার এবং জমিদারি ও ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটিয়ে সাঁওতাল রাজ প্রতিষ্ঠা করা। আমাদের আলোচনার যে মূল কেন্দ্রবিন্দু, সেটা আমরা এক এক করে আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব, বিদ্রোহের সূত্রপাত, বিস্তার ও নেতৃত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ, দামিন ও কোহ কি, পাহাড়িয়া বা সাঁওতাল কি ও সাঁওতাল কারা। প্রথমে জানবো দামিনী কোহটা কি। দামিনী কোহর কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। রাজমহল, পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ নিয়ে গঠিত এই নামে পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তাদের আদি বাসভূমি ছোটনাগপুর, রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়ার বিস্তীর্ণ বনাঞ্চল ছেড়ে রাজমহল, পার্বত্য অঞ্চল সহ মুর্শিদাবাদের কিছু অংশে বসবাস শুরু করেন। তারা এই অঞ্চলের নাম দেন দামিনী কোহ। যে অঞ্চলে সাঁওতালরা স্থায়ী কৃষি জমির পত্তন করেছিল, সেই দামিনী কোহর রাজমহল পার্বত্য অঞ্চলে আধিপত্য ছিল পাহাড়িয়া জনগোষ্ঠীর। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর ভাগলপুর রাজমহল এলাকার বনভূমি অধ্যুষিত এলাকার উপর কোম্পানি বাহাদুরের নজর পড়ে এবং কোম্পানি পাহাড়ে স্থায়ী কৃষিতে অভ্যস্ত করে অনুগত এবং নিয়ন্ত্রিত জনগোষ্ঠীতে পরিণত করতে চেয়েছিল। এর ফলে যখন এই সাঁওতালদের নিজস্ব কৃষি জমিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সাঁওতালদের উপর জোর জুলুম করে খাজনা বসানো হয় এবং সুদখোর মহাজনরা তাদেরকে অন্যায় অত্যাচার শোষণ করে, এর ফলে তারা সিধু, কানু, চাঁদ, ভৈরব, এই 4 ভাইয়ের নেতৃত্বে কিছু লোকের এবং কিছু বিস্তৃত এলাকার মানুষজনের প্রায় 1855 সালে 30শে জুন ভগনাডির মাঠে প্রায় 10,000 অধিক সাঁওতাল জড়ো হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ঘোষণা করেন। এবং সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক। সিধু মাঝি তাদের অগ্রজ এবং বীরযোদ্ধা চাঁদ ভৈরব তার অনুজ। বীরভূম জেলার ওপরে সশস্ত্র পুলিশ বাহিনীর গুলির বিরুদ্ধে তারা আন্দোলন ঘোষণা করে। প্রথমে আমরা জানবো তারা কেন আন্দোলন করেছিল বা সাঁওতাল আন্দোলনের কারণ কি বা বিদ্রোহের কারণ কি। এক হচ্ছে রাজস্ব বৃদ্ধি। দামিনী কোহর এলাকাকে কোম্পানি তার নিজস্ব ব্যবস্থায় আওতায় নিয়ে আসে। 1838 খ্রিস্টাব্দে কোম্পানি বছরে 2000 টাকা এলাকায় থেকে আদায় করত। তাদের যে চাষ জমি ছিল, মূলত তাদের সে চাষ জমির যে রাজস্ব, সেই রাজস্বটা বৃদ্ধি করা হয়েছিল। এছাড়া কি ছিল? বহিরাগত দিকুদের প্রভাব।
যে দিকু বলতে সাঁওতাল মানুষরা তাদের এলাকার বাইরে যে বহিরাগত যে সুদখোর মহাজনরা ছিল তাদেরকে দিকু বলে নামাঙ্কিত করেছিল। তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। তারা পাথুরে জমিকে শস্য শ্যামলায় পরিপূর্ণ করার জন্য প্রয়োজন ছিল নগদ অর্থের। ফলত দামিনী পেহেলা বহিরাগত যোদ্ধার জমিদারের পাশাপাশি মহাজন ব্যবসায়ীদের আগমন ঘটে। এইসব বাঙালি মারোয়ারি ভোজপুরি ভাটিয়া মহাজন ব্যবসায়ীদের সাঁওতারা দিকু বলে। মহাজনী শাসনটা কি? দামিনী কোহর এলাকায় জমি উর্বর হলেও একে কৃষির উপযুক্ত করে নেওয়া ছিল ব্যয় সাপেক্ষ, সুদের হার ছিল অতি চড়া। আবার ঋণদানের ক্ষেত্রে সাঁওতালদের অজ্ঞতা এবং অশিক্ষার সুযোগ নিয়ে তাদের অনেক বেশি টাকা নেওয়ার জন্য তাদেরকে টিপসই করিয়ে নিত। এর দ্বারা সাঁওতালরা মহাজনীদের কাছ থেকে শোষণ হতে হতো। এছাড়া কি কি চুক্তি ছিল? এখানে আমরা সাঁওতালদেরকে ঋণ গ্রহণ করার যে দুটি চুক্তি, এটা হচ্ছে কামিয়াতি প্রথা। এটি কি? এই শর্ত অনুযায়ী ঋণ গ্রহীতার ঋণ শোধ নেওয়া হওয়া পর্যন্ত মহাজনের জমিতে শ্রমদান করতে হতো। আরেকটা কি? হারুয়ারি প্রথা। এতে যখনই দরকার হতো ঋণ গ্রহীতাকে মহাজনের জমিতে নাঙল দিতে হতো বা অন্য কোনো কাজ করতে হতো। এর জন্য তারা কোনো রকম দৈনিক পরিশ্রম বা পারিশ্রমিক পেত না। এছাড়াও আমরা সাঁওতাল বিদ্রোহের যে বিভিন্ন কারণগুলি দেখি, ব্যবসায়ীদের প্রতারণা এবং অত্যাচার। বহিরাগত যে ব্যবসায়ীরা ছিল সাঁওতালদেরকে তারা সস্তা দরে ফসল কিনে নিত এবং চড়া দরে বাইরে চালান করতো। সাঁওতালদের দামের বা ওজনে ঠকাতো কেনারাম বা বেচারাম বাটখারা দিয়ে। সাঁওতালরা মূলত সহজ সরল মানুষ, তারা খুব একটাই শিক্ষায় শিক্ষিত ছিল না। তারা বাটখারা সম্বন্ধে ওজন সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। এছাড়া কি? রেল কর্মীদের অত্যাচার। দামিনী কোহ নিকটবর্তী রেলপথ নির্মাণে সাঁওতালদের বলপূর্বক কাজে লাগানো হতো। রেল কোম্পানির কর্মচারীরা প্রায়শই সাঁওতালদের চল্লিতে ঢুকে হাঁস, মুরগি, ছাগল, এমনকি সাঁওতাল মেয়ের উপর পাশবিক অত্যাচার। এই ঘটনা সাঁওতালদের মধ্যে চরম উত্তেজনা দেখা। আইন ও প্রশাসন নীরবতা। নিরক্ষর সাঁওতালদের পক্ষে দূরবর্তী আদালতে গিয়ে জটিল বিচার ব্যবস্থার সুবিধা নেওয়ার মতো বিদ্যা, বুদ্ধি, সাহস কোনোটাই ছিল না। সবচেয়ে বড় কথা, বিচারক, সরকারি আমলা, পুলিশ, দ্বারকা এরা প্রত্যেকে জমিদার ব্যবসায়ীদের পক্ষে অতি পক্ষপাত দুষ্ট ছিল। এরপর আমরা দেখব যে বিদ্রোহের কি কি বৈশিষ্ট্য ছিল। সকলে অংশগ্রহণ কর। সাঁওতাল বিদ্রোহের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের বয়সের সাঁওতালরা অংশগ্রহণ করে, ফলে বিদ্রোহের ব্যাপক আকার ধারণ করেছে। ব্রিটিশ বিরোধিতা। সাঁওতাল অধ্যুষিত অঞ্চল থেকে ব্রিটিশ শক্তির আধিপত্য লুপ্ত করাই ছিল বিদ্রোহীদের মূল উদ্দেশ্য। আর কি? অস্ত্রের লড়াই। সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল ও ইংরেজ বাহিনীর মধ্যে অসম অস্ত্রশস্ত্রের লড়াই। আদিবাসী সাঁওতাল সে সময়ে তীর, ধনুক, বল্লম নিয়ে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের কাছে ছিল না, তাও তারা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যোগ দিয়েছিল এবং রুখ দাঁড়িয়েছিল। বিদ্রোহের নেতৃত্বে সিধু কানু, চাঁদ ভৈরব এদের অবদান অনস্বীকার্য। এবং তাদের যে সাঁওতাল সম্প্রদায়, তাদের এই সিধু কানু এদেরকে ঈশ্বরের স্থানে বসিয়ে তাদের কোথায় প্রত্যেকটি গ্রামে গ্রামে শাল গাছ অর্থাৎ সাজম ডের প্রত্যেকটা গ্রামে পাঠিয়ে তাদেরকে সজাগ করেছিল যে এই দিনে আমরা বিদ্রোহ করব, এই জায়গায় আমরা সংগঠন করব। এর থেকে বোঝা যায় যে সেই সময় সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে সিধু কানু এদের ভূমিকা কি ছিল। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য। এরপর আমরা আলোচনা করব ফলাফল। সাঁওতাল বিদ্রোহ, যে বিদ্রোহটি হয়েছিল 1855 সালে 30শে জুন, এটি 1856 মোটামুটি ফেব্রুয়ারি অবধি চলেছিল। এই যে 6 মাস ব্যাপী যে বিদ্রোহটি হয়েছিল, এর ফলাফল স্বরূপ কি হয়েছিল? এর ফলাফল স্বরূপ হয়েছিল সাঁওতাল পরগনার গঠন। ব্রিটিশ সরকার সাঁওতাল বিদ্রোহকে শেষ পর্যন্ত নিশ্চিন্ত করতে না পারলেও বুঝতে পেরেছিল সাঁওতালদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড গ্রহণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে সরকার সাঁওতাল অধ্যুষিত এলাকায় মিলিয়ে তৈরি করে সাঁওতাল পরগনা জেলা। রাজস্ব কর। ব্রিটিশ সরকার একটি স্বতন্ত্র সাঁওতাল পরগনা গঠন করলেও এলাকাগুলিতে ভূমি রাজস্বের হার অতটা হ্রাস করা হয় না। জমিদার, মহাজন, ব্যবসায়ী শোষণ হ্রাস। ইংরেজ সরকার সরকারিভাবে সাঁওতাল পরগনা এলাকাগুলিতে মহাজন, জমিদার ও যোদ্ধাদের প্রবেশ নিষিদ্ধ করে। মহাজনদের মার্জি মাফিক সুদের হার নির্দিষ্ট হারিয়ে বেঁধে দেওয়া হলো। ফলে এই এলাকাগুলিতে বহিরাগত অনুপ্রবেশ ও দৌরাত্ম্য বহিরাংশে হ্রাস পায়। আমরা এই যে বিদ্রোহ,
এই বিদ্রোহের যে বিস্তার সেটা যদি আমরা লক্ষ্য করি, ঔপনিবেশিক শাসনকালে ভারতে বিভিন্ন সমসাময়িক যে বিদ্রোহ সেগুলি আমরা দেখব রংপুর সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহের যে সেই সময়ের যে বিদ্রোহের সেই এলাকাগুলি আমরা ম্যাপের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সাঁওতাল পরগনা, বোকারোর কিছুটা অংশ, ধানবাদ। এদিকে পশ্চিমবঙ্গের, এটা মূলত ঝাড়খণ্ডের। আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি, মালভূমির অংশে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহের বিস্তার ঘটেছিল। পরিশেষে আমরা বলতেই পারি যে 1855 সালের সাঁওতাল বিদ্রোহ ছিল ব্যাপক এবং তীব্র বিদ্রোহ। দরিদ্র সাঁওতালদের ঐক্যবদ্ধ আন্দোলন ইংরেজ সরকারকে বিচলিত করতে সক্ষম হয়েছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, 1857 সালের বিদ্রোহকে যদি ভারতবাসীর স্বাধীনতা সংগ্রাম বলা যায় তাহলে সাঁওতাল বিদ্রোহ সে মর্যাদা পাওয়া উচিত। বন জঙ্গলের সাঁওতালরা এদেশের এক উপজাতি। ইংরেজরা তাদের বলেছে অসভ্য, বন্য, কিন্তু দেশজ স্বাধীন সংগ্রামের জন্য শিক্ষা তারা দিয়ে গেছে, তা আমাদের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে অমর হয়ে আছে। পরিশেষে আমরা বলতেই পারি, পরাধীন ভারতে যে সাঁওতাল জনগোষ্ঠীর যে ব্রিটিশ বিরোধী যে গণ অভ্যুত্থান, মহাজন যোদ্ধাদের প্রতি তাদের যে বিদ্রোহ, এতে ভারতবাসীকে প্রথম বিদ্রোহের একটি মুখ দেখেছিল এবং আমরা এটাকে বলতেই পারি স্বাধীনতা আন্দোলনের একটি মুখ হিসেবে বলতেই পারি। ধন্যবাদ। আজকে যে আমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, বিস্তার, ফলাফল আলোচনা ছিল, সেটা এখানে সমাপ্ত করলাম।